নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গোয়েন্দা গল্প, নাম শৈল রহস্য। গোয়েন্দা প্রবর ব্যোমকেশ বক্সীর দ্বারা রহস্য উন্মোচনের কাহিনী এটা। ভাই অজিত, বোম্বাই এসে অবধি তোমাদের চিঠি দিতে পারিনি। আমার পক্ষে চিঠি লেখা কীরকম কষ্টকর কাজ তা তোমরা জানো। তবু আজ তোমাকে এই লম্বা চিঠি লিখতে বসেছি। কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে। মহাবালেশ্বর নামক শৈলপুরী সহ্যাদ্রি হোটেলে রাত্রি 10টার পর মোমবাতি জেলে এই চিঠি লিখছি। বাইরে শীত জর্জর অন্ধকার। আমি ঘরের দরজা জানলা বন্ধ করে লিখছি, তবু শীত আর অন্ধকারকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। মোমবাতির শিখাটি থেকে থেকে নড়ে উঠছে। ভৌতিক পরিবেশ। আমি অতি প্রাকৃতকে সারা জীবন দূরে সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু এখানে এসে কিন্তু মুশকিলে পড়ে গেছি। ওদের আর হিসেবের বাইরে রাখা যাচ্ছে না। এবার গোড়া থেকে শুরু করি। যে কাজে বোম্বাই এসেছিলাম সে কাজটা শেষ করতে দিন 4 লাগলো। ভেবেছিলাম কাজ সেরেই ফিরব, কিন্তু ফেরা হলো না। কর্মসূত্রে একজন উচ্চ পুলিশ কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে। মারাঠি ভদ্রলোক, নাম বিষ্ণু বিনায়ক আপটে। তিনি বললেন, বোম্বে এসেছেন, পুনা না দেখেই ফিরে যাবেন? প্রশ্ন করলাম, পুনায় দেখবার কি আছে? তিনি বললেন, পুনা শিবাজি মহারাজের পীঠস্থান, সেখানে দেখবার জিনিসের অভাব। সিংহগড়, শনিবার দুর্গ, ভবানী মন্দির। ভাবলাম এদিকে আর কখনো আসবো কিনা কে জানে, এই সুযোগ ছাড়া উচিত নয়। বললাম, বেশ যাব। আপটের মোটরে চড়ে বেরুলাম। বোম্বাই থেকে পুনা যাবার পাকা মোটর রাস্তা আছে। সহ্যাদ্রির গিরিসংকটের ভিতর দিয়ে পাক খেয়ে খেয়ে গিয়েছে। এখানকার নৈসর্গিক দৃশ্য বর্ণনা করা আমার কর্ম নয়। এক পাশে উত্তুঙ্গ শিখর, অন্য পাশে অতল স্পর্শ খাদের কোলে সবুজ উপত্যকা। তুমি যদি দেখতে একটা কাব্যই লিখে ফেলতে। পুনায় আপটের বাড়িতে উঠলাম। সাহেবী কাণ্ড কারখানা, আদর যত্নের সীমা নেই। পুনায় বোম্বাইয়ের চেয়ে বেশি ঠান্ডা, কারণ বোম্বাই শহর সমুদ্রের সমতলে আর পুনা সমুদ্র থেকে প্রায় 2000 ফুট উঁচুতে। পুনার ঠান্ডায় কিন্তু বেশ একটি চনমনে ভাব আছে, শরীর মনকে চাঙ্গা করে তোলে। পুনায় 3 দিন থেকে দর্শনীয় যা কিছু আছে সব দেখলাম। তারপর আপটে বললেন, পুনায় এসে মহাবালেশ্বর না দেখে চলে যাবেন? এটা বম্বে প্রদেশের সেরা হিল স্টেশন। আপনাদের যেমন দার্জিলিং, আমাদের তেমনি মহাবালেশ্বর। পুনা থেকে আরও 2000 ফুট উঁচু। গরমের সময় বম্বের সবাই মহাবালেশ্বর যায়, কিন্তু শীতকালে তো যায় না। এখন ঠান্ডা কেমন? একেবারে হোম ওয়েদার। চলুন চলুন, মজা পাবেন। অতএব মহাবালেশ্বরে এসেছি এবং মজা টের পাচ্ছি। মহাবালেশ্বরে পৌঁছে দেখি শহর শূন্য, 2-4 জন স্থায়ী বাসিন্দা ছাড়া সবাই পালিয়েছে। সত্যি হোম ওয়েদার। দিনের বেলায় হিহি কম্প, রাত্রেও হিহি কম্প। ভাগ্যিস আপনি আমার জন্য একটা মোটা ওভারকোট এনেছিলেন, নইলে শীত ভাঙত না। শহরের বর্ণনা দেব না, মনে করো দার্জিলিংয়ের ছোট ভাই। আপনি আমাকে নিয়ে সহ্যাদ্রি হোটেলে উঠলেন। হোটেলে একটিও অতিথি নেই, কেবল হোটেলের মালিক 2-3 জন চাকর নিয়ে বাস করছেন। হোটেলের মালিক জাতে পার্সি, নাম সোরাব হোমজি, আপটের পুরনো বন্ধু। বয়স্ক লোক, মোটা সোটা টকটকে রং। ভদ্রলোক ভারী অমায়িক। আমাকে সমাদর করে নিজের বসবার ঘরে নিয়ে গেলেন। অবিলম্বে কফি এসে পড়ল, তার সঙ্গে নানা রকম প্যাস্ট্রি। কফি পর্ব শেষ হতে না হতে সূর্যাস্ত হয়ে গেল। অতঃপর আপটে আমাকে হোটেলে রেখে মোটর নিয়ে বেরোলেন। এখানে তার কে একজন আত্মীয় আছে, তার সঙ্গে দেখা করে ঘণ্টাখানেকের মধ্যে ফিরবেন। তিনি চলে যাবার পর হোমজি মৃদু হেসে বললেন, আপনি বাঙালি,
শুনে আশ্চর্য হবেন, মাস দেড়েক আগে পর্যন্ত এই হোটেলের মালিক ছিলেন একজন বাঙালি। আশ্চর্য হলাম, বললাম, বলেন কি, বাঙালি এত দূরে এসে হোটেল খুলে বসেছিল? হোমজি বললেন, হ্যাঁ, তবে একলা নয়, তার একজন গুজরাটি অংশীদার ছিল। এইখানে সহ্যাদ্রি হোটেলের একটা বর্ণনা দিয়ে রাখি। চুনকাম করা পাথরের দোতলা বাড়ি, সব শুদ্ধ 12-14টা বড় বড় ঘর আছে। সামনে দিয়ে রাস্তা গিয়েছে, পিছন দিকে গোলাপ বাগানের জমি, লম্বায় চওড়ায় কাঠা চারেক হবে। তারপরে গভীর খাদ, শুধু গভীর নয়, খাড়া নেমে গিয়েছে। পাথরের মোটা আলসের ওপর ঝুঁকে উঁকি মারলে দেখা যায় অনেক নিচে ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে একটা সরু ঝর্ণার ধারা বয়ে গেছে। আমরা বাগান দেখে ফিরছি, এমন সময় খাদের নিচে থেকে একটা গভীর আওয়াজ উঠে এলো, অনেকটা মোষের ডাকের মতো। নিচে তখন ঘুটঘুটে অন্ধকার, উপরে একটু আলো আছে। আমি জিজ্ঞেস করলাম, ও কিসের আওয়াজ? হোমজি বললেন, বাঘের ডাক। আসুন ভিতরে যাওয়া যাক। ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে, চাকর একটা গনগনে কয়লার আংটা মেঝের ওপর রেখে গেছে। আমরা আংটার কাছে চেয়ার টেনে বসলাম। ঠান্ডা আঙুলগুলোকে আগুনের দিকে ছড়িয়ে দিয়ে বললাম, এই দিকে বড় বাঘ আছে? হোমজি বললেন, হ্যাঁ আছে, তাছাড়া চিতা আছে, হায়না আছে, নেকড়ে আছে। যে বাঘটার ডাক আজ শুনলেন, সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কিনা, তাই এ তল্লাট ছেড়ে যেতে পারছে না। মানুষ খেকো বাঘ? কত মানুষ খেয়েছে? আমি একটার কথাই জানি, ভারী লোমহর্ষণ কাণ্ড। শুনবেন? এই সময় আপটে ফিরে এলেন। লোমহর্ষণ কাণ্ড চাপা পড়ে গেল। আপটে বললেন, তার আত্মীয় ছাড়ছেন না, আজ রাত্রে তাকে সেখানেই ভোজন এবং শয়ন করতে হবে। কিছুক্ষণ গল্প স্বল্প করে তিনি উঠলেন। আমাকে বললেন, কাল সকাল 9টার মধ্যে আমি আসব। আপনি ব্রেকফাস্ট খেয়ে তৈরি হয়ে থাকবেন, দুজনে বেরোবো। এখানে অনেক দেখবার জায়গা আছে, বম্বে পয়েন্ট, আর্থার্স সিট, প্রতাপগড় দুর্গ। তিনি চলে গেলেন। কথায় কথায় হোমজি বললেন, আপনার ভূতের ভয় নেই তো? তাহলে আপনার শোবার ব্যবস্থা যদি দোতলায় করি, আপনার অসুবিধা হবে? বললাম, বিন্দুমাত্র না। আপনি কোথায় শোন? তিনি বললেন, আমি নিচে শুই, আমার বসবার ঘরের পাশেই শোবার ঘর। আপনাকে ওপরে দিচ্ছি, তার কারণ এখন সব ঘরের বিছানাপত্র তুলে গুদামে রাখা হয়েছে। অতিথি তো নেই, কেবল দোতলার একটা ঘর সাজানো আছে, তাতে হোটেলের ভূতপূর্ব মালিক সস্ত্রীক থাকতেন। ঘরটা যেমন ছিল তেমনি আছে। বললাম, বেশ তো, সেই ঘরেই শোব। হোমজি চাকরকে ডেকে হুকুম দিলেন। চাকর চলে গেল। তারপর 8টা বাজলে আমরা খেতে বসলাম। আমি বললাম, আপনার লোমহর্ষণ কাণ্ড কই, বললেন না তো? হোমজি বললেন, হ্যাঁ হ্যাঁ, ভারী রোমাঞ্চকর ব্যাপার। এই বাড়িতেই ঘটেছিল, আগেকার 2 মালিকের মধ্যে। বলি শুনুন। হোমজি বলতে আরম্ভ করলেন। খাওয়া এবং গল্প একসঙ্গে চলতে লাগলো। বছর 6 আগে মানিক ভাই মেহতা নামে একজন গুজরাটি আর বিজয় বিশ্বাস নামে একজন বাঙালি মহাবালেশ্বরে এই সহ্যাদ্রি হোটেল খুলেছিল। দুজনে সমান অংশীদার। মেহতার টাকা আর বিজয় বিশ্বাসের মেহনত, এই নিয়ে হোটেল আরম্ভ হয়। মানিক মেহতার অনেক কাজ কারবার, সে মহাবলেশ্বরে থাকতো না, তবে মাঝে মাঝে আসতো। বিজয় বিশ্বাসী হোটেলে সর্বেসর্বা ছিলেন, কিন্তু আসলে হোটেলের দেখাশোনা করতেন বিজয় বিশ্বাসের স্ত্রী হৈমবতী। মানিক মেহতা লোকটা ছিল প্রচণ্ড পাজি। তার 3টে বউ ছিল, একটা গোয়ায়, একটা বম্বেতে আর একটা আহমেদাবাদে। এই 3 জায়গায় বেশিরভাগ সময় সে থাকত। যত রকম বেআইনি দুষ্কার্য করাই ছিল তার পেশা। বিদেশ থেকে লুকিয়ে সোনা আমদানি করত। অনেকবার তার মাল বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু লোকটাকে কেউ ধরতে পারেনি। বিজয় বিশ্বাসের সঙ্গে মানিক মেহতার জোটপাট কী করে হলো বলা যায় না।
বিজয় বিশ্বাস লোকটি ওরকম ছিলেন না। যতদূর জানা যায়, বিজয় বিশ্বাস আগে থেকেই হোটেল চালানোর কাজ জানতেন। হয়তো পুনায় কিংবা বোম্বাই কিংবা আমেদাবাদে ছোটোখাটো হোটেল চালাতেন। তারপর তিনি মানিক মেহতার নজরে পড়ে যান। মানিক মেহতা যে ধরনের ব্যবসা করে তাতে কখনো হাতে অঢেল পয়সা, কখনো ভারে মা ভবানী। সে বোধহয় মতলব করেছিল হোটেল কিনে কিছু টাকা আলাদা করে রাখবে, যাতে সংকটকালে হাতে একটা রেস্তো থাকে। বিজয় বিশ্বাস আর তার স্ত্রীর ম্যানেজমেন্টে সহ্যাদ্রি হোটেল অল্পকালের মধ্যে বেশ জাঁকিয়ে উঠল। মহাবালেশ্বরী হোটেলের মরশুম হচ্ছে 2.5 মাস, টেনে টুনে 3 মাস, কিন্তু এই কমাসের মধ্যেই হোটেলের আয় 40 থেকে 50 হাজার টাকা দাঁড়ালো। খরচ খরচা বাদ দিয়ে 20-25 হাজার টাকা লাভ থাকে। মানিক মেহতা মরশুমের শেষে এসে কখনো নিজের ভাগের টাকা নিয়ে যেত, কখনো বা টাকা ব্যাংকেই জমা থাকতো। সোরাব হোমজি প্রতি বছরই গরমের সময় মহাবালেশ্বরে আসতেন এবং সহ্যাদ্রি হোটেলে উঠতেন। হোটেলটি তার খুব পছন্দ। মনে মনে ইচ্ছে ছিল এই রকম একটি হোটেল পেলে নিজে চালাবেন। তিনি পয়সাওয়ালা লোক, জীবিকার জন্য কাজ করবার দরকার নেই, কিন্তু ব্যবসা করার প্রবৃত্তি পার্সিদের মজ্জাগত। গত বছর মে মাসে হোমজি যথারীতি এসেছেন। পুরনো খদ্দের হিসেবে হোটেলে তার খুব খাতির। স্বয়ং হৈমবতী তার সুখ স্বাচ্ছন্দ্যের তত্ত্বাবধান করতেন। হোমজিও হৈমবতীর নিপুণ গৃহস্থালির জন্যে তাকে খুব সম্মান করতেন। একদিন হৈমবতী বিমর্ষভাবে হোমজিকে বললেন, শেঠজি, আসছে বছর আপনি যখন আসবেন তখন আমাদের আর দেখতে পাবেন না। হোমজি আশ্চর্য হয়ে বললেন, সে কি, দেখতে পাবো না কেন? হৈমবতী বললেন, হোটেল বিক্রি করার কথা হচ্ছে। যিনি আমাদের পার্টনার তিনি হোটেল রাখবেন না। আমরাও চলে যাব। আমার স্বামীর এত ঠান্ডা সহ্য হচ্ছে না। আমরা দেশে ফিরে যাব। সেদিন সন্ধেবেলা হোমজি অফিস ঘরে গিয়ে বিজয় বিশ্বাসের সঙ্গে দেখা করলেন। বললেন, আপনারা নাকি হোটেল বিক্রি করবেন? বিজয় বিশ্বাসের বয়স আন্দাজ 45, স্ত্রীর চেয়ে অনেক বড়, একটু কাহিল গোছের চেহারা। আপাত মস্তক গরম জামা কাপড় পরে গলায় গলাবন্ধ জড়িয়ে বসে সিগারেট টানছিলেন। হোমজিকে খাতির করে বসালেন। বললেন, হ্যাঁ শেঠজি, আপনি কিনবেন? হোমজি বললেন, ভালো দর পেলে কিনতে পারি। আপনার পার্টনার কোথায়? বিশ্বাস বললেন, আমার পার্টনার এখন বিদেশে আছেন, তাই আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। এই দেখুন। তিনি দেরাজ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বার করে দেখালেন। তারপর দর কষাকষি আরম্ভ হলো। বিজয় বিশ্বাস হাঁকলেন 1.5 লাখ, হোমজি বললেন 50,000, শেষ পর্যন্ত 84,000-এ রফা হলো। কিন্তু স্থাবর সম্পত্তি কেনা তো 2-4 দিনের কাজ নয়। দলিল দস্তাবেজ তদারক করা, উকিল অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করা, রেজিস্ট্রি অফিসে খোঁজ খবর নেওয়া, এই সব করতে করতে মাস কেটে গেল। হোমজি নগদ টাকা দিয়ে রেজিস্ট্রি করলেন। কথা হলো 1 ডিসেম্বর থেকে তিনি হোটেলের দখল নেবেন। হোটেলে তখন অতিথি নেই, একটা চাকরানি ছাড়া চাকর বাকরও বিদেয় হয়েছে। তাই এরপর যেসব ঘটনা ঘটেছিল তা কেবল হৈমবতীর জবানবন্দি থেকেই জানা যায়। যেদিন রেজিস্ট্রি হলো তার পরদিন রাত্রি 9টার সময় সে সহ্যাদ্রি হোটেলে এসে হাজির। পরে পুলিশের তদন্তে জানা গিয়েছিল মানিক মেহতা মহাবালেশ্বরের বাইরে 2 মাইল দূরে মোটর রেখে পায়ে হেঁটে মহাবালেশ্বরে ঢুকেছিল। সে যখন পৌঁছলো তখন বিজয় বিশ্বাস আর হৈমবতী রাত্রির খাওয়া দাওয়া সেরে অফিস ঘরে বসে নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে জল্পনা কল্পনা করছিলেন। চাকরানিটা শুতে গিয়েছিল। তখন বেশ শীত পড়ে গেছে। মানিক মেহতা এসে বলল, হৈমাবেন, আমি আজ রাত্রে এখানেই থাকবো আর খাবো। সামান্য কিছু হলেই চলবে। হৈমবতী খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। চাকরানিকে আর জাগালেন না। মানিক মেহতা আর বিজয় বিশ্বাস কাজকর্মের কথা শুরু করলেন। অফিস ঘরে একটা মজবুত লোহার সিন্দুক ছিল। হোটেল বিক্রির টাকা এবং ব্যাংকের জমা টাকা সব এই সিন্দুকেই রাখা হয়েছিল।
বিজয় বিশ্বাস জানতেন 2-1 দিনের মধ্যেই মেহিতা টাকা নিতে আসবে। হৈমবতী রান্নাঘরে গিয়ে স্টোভ জেলে ভাজাভুজি তৈরি করতে লাগলেন, কিন্তু তার কান পড়ে রইল অফিস ঘরের দিকে। কিছুক্ষণ পরে তিনি শুনতে পেলেন ওরা দুজন অফিস ঘর থেকে বেরিয়ে কথা বলতে বলতে হোটেলের পিছন দিকের জমিতে চলে গেলেন। তারপর হোটেলের পিছন দিক থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনে তিনি একেবারে কাঠ হয়ে গেলেন। তার স্বামীর গলার চিৎকার। তিনি ছুটে গেলেন হোটেলের পিছন দিকে। পিছনের জমিতে যাবার একটা দরজা আছে। হৈমবতী দরজার কাছে পৌঁছেছেন, এমন সময় মানিক মেহতাও ওদিক থেকে ঝড়ের মতো এসে ঢুকল। হৈমবতীকে সজোরে একপাশে সরিয়ে দিয়ে সদরের দিকে চলে গেল। কি হলো বলে হৈমবতী পিছনের জমিতে ছুটে গেলেন। সেখানে কেউ নেই। হৈমবতী তখন স্বামীর খোঁজে অফিস ঘরের দিকে ছুটলেন। সেখানে দেখলেন লোহার সিন্দুকের কবাট খোলা রয়েছে। তার ভিতর থেকে নোটের বান্ডিল সব অন্তর্হিত হয়েছে, প্রায় 1.5 লাখ টাকার নোট। এতক্ষণে হৈমবতী প্রকৃত ব্যাপার বুঝতে পারলেন। মানিক মেহতা তার স্বামীকে ঠেলে খাদের মধ্যে ফেলে দিয়েছে আর সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। হৈমবতীর যখন জ্ঞান হলো তখন 10টা বেজে গেছে। ইলেকট্রিক বাতি নিভে গিয়ে চারিদিক অন্ধকার। হৈমবতী চাকরানিকে জাগালেন, কিন্তু সে রাত্রে বাইরে থেকে কোনো সাহায্যই পাওয়া গেল না। পুলিশ এলো পরদিন সকালে। পুলিশের অনুসন্ধানে বোঝা গেল হৈমবতীর অনুমান ঠিক। হোটেলের পিছনে খাদের ধারে মানুষের ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। 2-4 দিন অনুসন্ধান চালাবার পর আরও অনেক খবর বেরোলো। মানিক মেহতা ডুব মেরেছে। সে পাকিস্তান থেকে 3 লক্ষ টাকা সোনা আমদানি করেছিল, কাস্টমসের কাছে ধরা পড়ে যায়। মানিক মেহতা ধরা না পড়লেও একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। তাই অংশীদারকে খুন করে সে প্রায় 1.5 লাখ টাকা হাতিয়েছে। এদিকে খাদের তলা থেকে বিজয় বিশ্বাসের লাশ উদ্ধার করা দরকার, কিন্তু এমন দুর্গম এই খাদ যে সেখানে পৌঁছনো অতি কষ্টকর ব্যাপার। উপরন্তু সম্প্রতি একজোড়া বাঘ এসে খাদের মধ্যে আড্ডা গেড়েছে। যাই হোক, কয়েকজন পাহাড়িকে নিয়ে 3 দিন পরে পুলিশ খাদে নেমে দেখল বিজয় বিশ্বাসের দেহের বিশেষ কিছু অবশিষ্ট নেই। কয়েকটা হাড়গোড় আর রক্তমাখা কাপড় জামা, গলা বন্ধ ইত্যাদি নিয়ে তারা ফিরে এলো। পুলিশের মনে আর কোনো সংশয় রইল না। মানিক মেহতার নামে গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া জারি করল। ক্রমে 1 ডিসেম্বর এসে পড়ল। নিঃস্ব বিধবার অবস্থা বুঝতেই পারছ। হোমজি দয়ালু লোক, হৈমবতীকে কিছু টাকা দিলেন। হৈমবতী চোখের জল মুছতে মুছতে মহাবালেশ্বর থেকে চিরবিদায় নিলেন। তারপর মাসখানেক কেটে গেছে। পুলিশ এখনও মানিক মেহতার সন্ধান পায়নি। বাঘ আর বাঘিনী কিন্তু এখনও খাদের তলায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের রক্তের স্বাদ তারা পেয়েছে, এ স্থান ছেড়ে যেতে পারছে না। এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। বললাম, এ কি? হোমজি বললেন, 10টা বেজেছে। এখানে রাত্রি 10টার সময় ইলেকট্রিক বন্ধ হয়ে যায়, আবার শেষ রাত্রে কিছুক্ষণের জন্যে জ্বলে। চলুন আপনাকে আপনার শোবার ঘরে পৌঁছে দিই। হোমজির একটা লম্বা গদার মতো ইলেকট্রিক টর্চ আছে, সেটা হাতে নিয়ে তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। দোতলায় 1 সারি ঘর, সামনে টানা বারান্দা। সব ঘরের দরজায় তালা ঝুলছে, কেবল কোণের ঘরের দরজা খোলা। চাকর ঘরে মোমবাতি জেলে রেখে গেছে। বেশ বড় ঘর, সামনে বারান্দা, পাশে ব্যালকনি। ঘরের দুপাশে 2টো খাট রয়েছে, একটাতে বিছানা পাতা, অন্যটা খালি পড়ে আছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর 2টো চেয়ার, দেয়ালের গায়ে ঠেকানো ওয়ার্ড্রোব। টেবিলের ওপর একটি অ্যালার্ম টাইম পিস, 1 বান্ডিল মোমবাতি, দেশলাই, একটা থার্মোফ্লাস্কে গরম কফি। রাত্রে যদি তেষ্টা পায় খাবো। হোমজি অতিথি সৎকারের ত্রুটি রাখেননি। আমি বললাম, আপনি যান, এবার শুয়ে পড়ুন গিয়ে। এখানে বোধহয় সকাল সকাল ঘুমিয়ে পড়াই রেওয়াজ। হোমজি হেসে বললেন, শীতকালে তাই বটে, কিন্তু সকাল 8টা-9টার আগে কেউ বিছানা ছাড়ে না। আপনি যদি আগে উঠতে চান, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। এই টর্চটা রাখুন, রাত্রে যদি দরকার হয়। ধন্যবাদ। হোমজি নেমে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম।
মোমবাতির আলোয় ঘরটা আবছায়া দেখাচ্ছে। আমি টর্চটা জ্বালিয়ে ঘরময় একবার ঘুরে বেড়ালাম। আমার সুটকেস চাকর ওয়ার্ড্রোবের পাশে রেখে গেছে। ওয়ার্ড্রোব খুলে দেখলাম সেটা খালি। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ঘড়িতে অ্যালার্ম দিলাম। 7:30টার সময় ঘুম ভাঙলেই যথেষ্ট। আপনি আসবেন 9টার সময়। টর্চটা বালিশের পাশে নিয়ে মোমবাতি নিভিয়ে বিছানায় ঢুকলাম। বিছানায় দুটো মোটা মোটা গদি, গোটা চারেক বিলিতি কম্বল, একেবারে রাজসজ্জা। কখন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ঝনঝন অ্যালার্মের শব্দে। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। ঘর অন্ধকার। কোথায় আছি মনে করতে কয়েক সেকেন্ড কেটে গেল। তারপর মনে পড়ল, কিন্তু এত শিগগির 7:30টা বেজে গেল। কই, জানলার শাঁসি দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে না তো। টর্চ জেলে ঘড়ির ওপর আলো ফেললাম। চোখে ঘুমের জড়তা রয়েছে। মনে হলো ঘড়িতে 2টো বেজেছে, কিন্তু অ্যালার্ম ঝনঝন শব্দে বেজেই চলেছে। কী রকম হলো? আমি কম্বল ছেড়ে উঠলাম। টেবিলের কাছে গিয়ে ঘড়ির ওপর আলো ফেলে দেখলাম সত্যিই 2টো। তবে অ্যালার্ম বাজলো কী করে? ঘড়িটা হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। দেখলাম অ্যালার্মের কাঁটা ঠিকই 7:30টার ওপর আছে। হয়তো ঘড়িটাতে গলদ আছে, অসময়ে অ্যালার্ম বাজে। আমি ঘড়ি রেখে আবার বিছানায় ঢুকলাম। অনেকক্ষণ ঘুম এলো না। তারপর আবার কখন ঘুমিয়ে পড়েছি। পরদিন সকালে ব্রেকফাস্ট খেতে বসে হোমজিকে জিজ্ঞেস করলাম, আপনার টাইম পিসে কি অসময়ে অ্যালার্ম বাজে? তিনি ভুরু তুলে বলেন, কই না, কেন বলুন তো। বললাম। তিনি শুনে উদ্বিগ্ন মুখে একটু চুপ করে রইলেন। তারপর বললেন, হয়তো সম্প্রতি খারাপ হয়েছে। আমার অন্য একটা অ্যালার্ম ঘড়ি আছে, সেটা আজ রাত্রে আপনাকে দেব। আমি আপত্তি করতে যাচ্ছিলাম, এমন সময় চাকর একটি চিঠি এনে আমার হাতে দিল। আপটেক চিঠি। তিনি লিখেছেন, কাল রাত্রে হঠাৎ পা পিছলে গিয়ে তার পায়ের গোছ মচকে গেছে, নড়ার ক্ষমতা নেই। আমরা যদি দয়া করে আসি। চিঠি হোমজিকে দেখালাম। তিনি মুখে চুকচুক শব্দ করে বলেন, চলুন দেখে আসি। জিজ্ঞেস করলাম, কত দূর? মাইল 2 হবে, বাজারের মধ্যে। এখানে মহারাষ্ট্র ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে। আপটের আত্মীয় তার ম্যানেজার, ব্যাংকের উপরতলায় থাকেন। ব্রেকফাস্ট সেরে বেরুলাম। আপটে বালিশের ওপর ব্যান্ডেজ বাঁধা পা তুলে দিয়ে খাটে শুয়ে আছেন। আমাদের দেখে দুহাত বাড়িয়ে বললেন, কি কাণ্ড দেখুন দেখি। কোথায় আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো, তা নয় একেবারে শয্যাশায়ী। আমরা খাটের পাশে চেয়ারে বসলাম। কি হয়েছিল? আপটে বললেন, রাত্রে ঘুম ভেঙে শুনলাম দরজায় কে খুটখুট করে টোকা মারছে। বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু দোর খুলে দেখি কেউ নেই। আবার দোর বন্ধ করে ফিরছি, পা মুচড়ে পড়ে গেলাম। মনে হলো কেউ যেন পিছন থেকে ঠেলে দিলে। বাঁ পাটা স্প্রেন হয়ে গেল। আমার কি মনে হলো জিজ্ঞেস করলাম, রাত্রি তখন কটা? ঠিক 2টো। কাল আবার আসবো বলে আমরা চলে এলাম। দুপুরবেলা লাঞ্চ খেয়ে হোমজির সঙ্গে বেরুলাম। কাছাকাছি কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে এলাম। সে রাত্রে 10টা বাজবার 5 মিনিট আগেই শুতে গেলাম। চাকর সব ঠিকঠাক করে রেখে গিয়েছে। দেখলাম পুরনো ঘড়ির বদলে একটা নতুন অ্যালার্ম ঘড়ি রেখে গেছে। আমি এতে আর দম দিলাম না। অ্যালার্মের চাবিটা এঁটে বন্ধ করে দিলাম। অ্যালার্মের দরকার নেই, যখন ঘুম ভাঙবে তখনই উঠব। আলো নেভার আগেই শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম। কানের কাছে করকর শব্দে কারা না কারা বেজে উঠল। কম্বলের মধ্যে আমি লাফিয়ে উঠলাম। নতুন ঘড়ির অ্যালার্ম বাজছে। এর আওয়াজ আরও উগ্র। কিন্তু অ্যালার্ম বাজার তো কথা নয়। আমি তো দম দিইনি, চাবি বন্ধ করে দিয়েছি। তবে টর্চ জেলে বিছানা থেকে উঠলাম। ঘড়িতে 2টো বেজেছে। ঘড়ি হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। যেমন ঘড়ি তেমনি ঘড়ি, অত্যন্ত সহজ এবং স্বাভাবিক। এর মূল পর্যন্ত অনুসন্ধান করে দেখতে হবে। মোমবাতি জ্বাললাম। ঘরে 2টো চেয়ার আছে। তার মধ্যে একটা সাধারণ খাড়া চেয়ার, অন্যটা দোলনা চেয়ার। আমি গায়ে একটা কম্বল জড়িয়ে নিয়ে দোলনা চেয়ারে বসলাম। সিগারেট ধরিয়ে মৃদু মৃদু দোল খেতে লাগলাম।
সিগারেট শেষ করে চোখ বুজে আছি, ভাবছি কি হতে পারে। কতক্ষণ চোখ বুজে বসে দোল খাচ্ছিলাম বলতে পারি না, মিনিট 15-র বেশি নয়। চোখ খুলে চমকে গেলাম। দোলনা চেয়ারটা দুলতে দুলতে ঘুরে গেছে। আমি দরজার দিকে মুখ করে বসেছিলাম, এখন ওয়ার্ড্রবের দিকে মুখ করে বসে আছি। শুধু তাই নয়, ওয়ার্ড্রবের খুব কাছে এসে পড়েছি। ঘড়িটা আবার পিছন দিক থেকে ঝনঝন শব্দে বেজে উঠল। আমি লাফিয়ে উঠে ঘড়িটা বন্ধ করতে গেলাম, মোমবাতি নিভে গেল। বোঝো ব্যাপার, আমার স্নায়ু যদি দুর্বল হতো তাহলে কি করতাম বলা যায় না। আমি আবার মোমবাতি জ্বাললাম। ঘড়িটা হাতে নিতেই তার বাজনা থেমে গেল, কিন্তু ঘড়িকে আর বিশ্বাস নেই। আমি সেটাকে হাতে নিয়ে ওয়ার্ড্রবের কাছে গেলাম। ওয়ার্ড্রবে আমার কাপড় চোপড় রেখেছি, তার মধ্যে ঘড়ি চাপা দিয়ে রাখবো। তারপর ঘড়ি যত বাজে বাজুক। ওয়ার্ড্রবের কপাট খুলতেই সেন্ট, কর্পূর, ন্যাপথলিন মেশা গন্ধটা নাকে এলো। আমি ঘড়িটাকে আমার জামা কাপড়ের তলায় গুঁজে দিয়ে কপাট বন্ধ করে দিলাম। 2:30 বেজেছে, এখনও অর্ধেক রাত বাকি। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। 5টার সময় ইলেকট্রিক আলো জ্বলে উঠল। আমি ওয়ার্ড্রব খুলে ঘড়ি বার করলাম। ঘড়ির সঙ্গে একটা বাদামি কাগজের চিলতে বেরিয়ে এলো। তাতে বাংলা হরফে একটা ঠিকানা লেখা আছে, কলকাতার দক্ষিণ সীমানার একটা ঠিকানা। ঠিকানাটা নকল করে পাঠালাম, তোমার দরকার হবে। আমি সত্যান্বেষী, সত্যকে স্বীকার করতে আমি বাধ্য। তা সে লৌকিক সত্যই হোক আর অলৌকিক সত্যই হোক। কায়াহীনকে সম্বোধন করে বললাম, তুমি কি চাও আমি তোমার মৃত্যুর তদন্ত করি? টেবিলটা নড়ে উঠল, আর আমি যে চেয়ারে বসেছিলাম তার পিছনের পায়া দুটো উঁচু হয়ে উঠল। আমি প্রায় টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। বললাম, বুঝেছি, কিন্তু আমি কোথায় তদন্ত করব? ঘড়িটা চড়াং করে একবার বেজেই থেমে গেল। ঠিকানা লেখা বাদামি কাগজের চিলতেটা টেবিলের একপাশে রাখা ছিল, সেটা যেন হাওয়া লেগে আমার সামনে সরে এলো। আমার মাথায় একটা আইডিয়া এলো। মানিক মেহতা কি বাংলাদেশে গিয়ে লুকিয়ে আছে? আশ্চর্য নয়, একলা লুকিয়ে আছে কিংবা। বললাম, আচ্ছা, চেষ্টা করব। এই সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। দেখলাম জানলার শাঁসি দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে। হোমজিকে কিছু বললাম না। 9টার সময় দুজনে আপটেকে দেখতে গেলাম। মোটরে যেতে যেতে হোমজিকে জিজ্ঞেস করলাম, হৈমবতীর চেহারা কেমন? হোমজি আমার দিকে মুখ ফিরিয়ে একটু হাসলেন। বললেন, ভালো চেহারা, রং খুব ফর্সা নয়, কিন্তু ভারী চটকদার চেহারা। বয়স হয়তো 30-এর কিছু বেশি, কিন্তু দীর্ঘ যৌবনা, শরীরের বাঁধুনি ঢিলে হয়নি। আপটের পা কালকের চেয়ে ভালো, কিন্তু এখনও হাঁটতে পারেন না। গৃহস্বামী অনন্তরাও দেশপাণ্ডের সঙ্গেও দেখা হলো। তাকে কয়েকটা প্রশ্ন করলাম। আপনি বিজয় বিশ্বাসকে চিনতেন? চিনতাম বই কি, সহ্যাদ্রি হোটেলের সব টাকাই আমার ব্যাংকে ছিল। কত টাকা? সিজনের শেষে প্রায় 45,000 দাঁড়িয়েছিল। বিজয় বিশ্বাসের নিজের আলাদা কোনো অ্যাকাউন্ট ছিল? ছিল, আন্দাজ 2,000 টাকা, কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে তিনি প্রায় সব টাকা বার করে নিয়েছিলেন। শখানেক টাকা পড়ে আছে। তার স্ত্রী যাবার আগে সে টাকা বার করে নেননি? স্ত্রী যতক্ষণ কোর্ট থেকে ওয়ারিশ সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ তো তাকে টাকা দিতে পারি না। হৈমবতী এখন কোথায়, তার ঠিকানা জানেন? না। আর কেউ জানে? হোমজি বললেন, বোধ হয় না। যাবার সময় তিনি নিজেই জানতেন না কোথায় যাবেন। আমি আপটেকে জিজ্ঞেস করলাম, আপনি নিশ্চয়ই এ মামলার খবর রাখেন, মানিক মেহতার কোনো সন্ধান পাওয়া গেছে? তিনি বললেন, না, সন্ধান পাওয়া গেলে আমি জানতে পারতাম। মানিক মেহতার ফটোগ্রাফ আছে? একটা গ্রুপ ফটোগ্রাফ ছিল। সহ্যাদ্রি হোটেল যখন আরম্ভ হয় তখন মানিক মেহতা, বিজয় বিশ্বাস আর হৈমবতী একসঙ্গে ছবি তুলিয়েছিলেন, কিন্তু সেটা আর পাওয়া যায়নি। অজিত, তোমাকে একটা কাজ করতে হবে। কলকাতার দক্ষিণ প্রান্তের যে ঠিকানা দিলাম তুমি সেখানে যাবে।
যদি সেখানে হৈমবতী বিশ্বাসের দেখা পাও তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করবে। মানিক মেহতার সঙ্গে তাদের যে গ্রুপ ফটো তোলা হয়েছিল সেটা কোথায়? মানিক মেহতার সঙ্গে হৈমবতীর বেশি ঘনিষ্ঠতা ছিল কি না জানবার চেষ্টা করবে। কবে কোথায় বিশ্বাসদের সঙ্গে মেহতার পরিচয় হয়েছিল? হৈমবতীর আর্থিক অবস্থা এখন কেমন? বাড়িতে কে কে আছে? সব খবর নেবে। যে প্রশ্নই তোমার মনে আসুক জিজ্ঞেস করবে। তারপর সব কথা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে লিখে জানাবে। কোনো কথা তুচ্ছ বলে বাদ দেবে না। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে টেলিগ্রাম করে আমাকে জানাবে। ভালোবাসা নিও, তোমার ব্যোমকেশ। ভাই ব্যোমকেশ, তোমার নির্দেশ অনুযায়ী আজ বেলা 3টে নাগাদ বাসা থেকে বেরুলাম। সঙ্গে বিকাশ দত্ত এলো। শেষ পর্যন্ত বেলা আন্দাজ 4:30 সময় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হলাম। রাস্তা থেকে খানিক পিছিয়ে ছোট একতলা বাড়ি, চারিদিকে খোলা মাঠ। বিকাশকে বললাম, তুমি রাস্তার ধারে গাছতলায় বসে বিড়ি খাও, আমি এখনই ফিরতে পারি, আবার ঘণ্টাখানেক দেরিও হতে পারে। বাড়ির সদর দরজা বন্ধ। আমি গিয়ে কড়া নাড়লাম। একটা চাকর এসে দরজা খুলে দাঁড়ালো। বলল, কাকে চান? বললাম, শ্রীমতী হৈমবতী বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? অজিত বন্দ্যোপাধ্যায়। কি দরকার? সেটা শ্রীমতী বিশ্বাসকেই বলবো। তুমি তাকে বলো মহাবালেশ্বর থেকে চিঠি পেয়ে এসেছি। আজ্ঞে, একটু দাঁড়ান বলে চাকরটা দরজা বন্ধ করে দিল। 10 মিনিট দাঁড়িয়ে আছি, সারা শব্দ নেই। তারপর দরজা খুলল। চাকরটা বলল, আসুন। বাড়িতে ঢুকেই ঘর, আসবাবপত্র বেশি কিছু নেই, 2টো চেয়ার, একটা টেবিল। চাকর বলল, আগে বসুন, গিন্নি ঠাকুরুন চান করছেন, এক্ষুনি আসবেন। একটা চেয়ারে বসলাম। বসে আছি তো বসেই আছি। ভাবলাম, গিন্নি ঠাকুরুনের স্নান যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চাকরটাকে নিয়েই একটু নাড়াচাড়া করি। বললাম, তুমি কতদিন এখানে কাজ করছো? চাকরটা অন্দরের দোরের সামনে দাঁড়িয়ে বলল, আগে এই তো 1 মাসও এখনো হয়নি। দেখলাম লোকটির কথা একটু পূর্ববঙ্গের টান আছে। কোথায় দেশ তোমার? ফরিদপুর জেলায়, বলে সে চৌকাঠের ওপর উবু হয়ে বসল। আধ বয়সী লোক, মাথায় কদম ছাড় চুল, গায়ে একটা ছেঁড়া ময়লা রঙের সোয়েটার। কতদিন কলকাতায় আছো? তা 3 বছর হতে চলল। এখানে মানে এই বাড়িতে কজন মানুষ থাকে? গিন্নি ঠাকুরুন একলাই থাকেন। স্ত্রী লোক একলা থাকেন? পুরুষ কেউ নেই? আজ্ঞে না, আমি পুরো মানুষ, দেখাশুনো করি। এখানে কারুর যাওয়া আসা আছে? আজ্ঞে না, আপনি প্রথম এলেন। এই সময় হৈমবতীকে দোরের কাছে দেখা গেল। চাকরটা উঠে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। ইতিমধ্যে ঘরের মধ্যে দিনের আলো কমে গিয়েছিল। তিনি চাকরকে বললেন, মহেশ, আলো জেলে নিয়ে এসো। চাকর চলে গেল। অল্প আলোতেও মহিলাটিকে দেখার অসুবিধা ছিল না। দীঘল চেহারা, সুশ্রী মুখ। পার্সিদের চোখে খুব ফর্সা না লাগলেও আমার চোখে বেশ ফর্সা। মুখে একটি চিত্তাকর্ষক সৌকুমার্য আছে। যৌবনের চৌকাঠ পার হতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন। পরনে সাদা থান, গায়ে একটুও অলংকার নেই। কবিত্ব করছি না, কিন্তু তার সদ্যস্নাত চেহারাটি দেখে বৃষ্টি ভেজা সন্ধ্যার রজনীগন্ধার কথাই মনে পড়ে যায়। আমি হাত জোর করে নমস্কার করলাম। তিনি প্রতি নমস্কার করে বললেন, আপনি মহাবালেশ্বর থেকে আসছেন? আমি বললাম, না, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী মহাবালেশ্বরে আছেন, তার চিঠি পেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তবে কি মানিক মেহতা ধরা পড়েছে? তার কণ্ঠস্বরে আগ্রহ ফুটে উঠল। বললাম, না, এখনো ধরা পড়েনি। হৈমবতী আস্তে আস্তে চেয়ারে বসলেন। নিরাশ স্বরে বললেন, বসুন, আমার কাছে এসেছেন কেন? আমি বসলাম। বললাম, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী। তিনি বললেন, ব্যোমকেশ বক্সী কে? পুলিশের লোক? না, ব্যোমকেশ বক্সীর নাম শোনেননি? এই বলে তোমার পরিচয় দিলাম। তার মুখ নিরুৎসুক হয়ে রইল।
দেখা যাচ্ছে তুমি নিজেকে যতটা বিখ্যাত মনে করো ততটা বিখ্যাত তুমি নও। সব শুনে হৈমবতী বললেন, আমি জানতুম না, সারা জীবন বিদেশে কেটেছে। এই সময় মহেশ চাকর একটা লণ্ঠন এনে টেবিলের ওপর রেখে চলে গেল। বলা বাহুল্য, বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেই। লণ্ঠনের আলোয় হৈমবতীর মুখ আরও স্পষ্টভাবে দেখলাম। ব্যথিত আশাহত মুখ ক্লান্তি ভরে থমথম করছে। দু এক গাছি ভিজে চুল কপালে গালে জুড়ে রয়েছে। বললাম, আমাকে মাফ করবেন, মানিক মেহতাকে ধরবার উদ্দেশ্যেই ব্যোমকেশ আপনাকে কয়েকটা প্রশ্ন করে পাঠিয়েছে। মানিক মেহতার সঙ্গে আপনাদের প্রথম পরিচয় কবে হয়? হৈমবতী বললেন, 6 বছর আগে। আমাদের তখন আমেদাবাদের ছোট্ট একটি হোটেল ছিল। কি কুক্ষণেই যে তার সঙ্গে দেখা হয়েছিল। মানিক মেহতার সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠতা হয়েছিল কি? আমার সঙ্গে তার সর্বসাকুল্যে 5-6 বারের বেশি দেখা হয়নি। বছরের মধ্যে একবার কি দুবার আসতো, চুপি চুপি আসতো, নিজের ভাগের টাকা নিয়ে চুপি চুপি যেত। তার এই চুপি চুপি আসা যাওয়া দেখে তার চরিত্র সম্বন্ধে আপনাদের কোনো সন্দেহ হয়নি? না, আমরা ভাবতাম তার স্বভাবই ওই রকম, নিজেকে জাহির করতে চায় না। তার কোনো ফটোগ্রাফ আছে কি? একটা গ্রুপ ফটো ছিল, সহ্যাদ্রি হোটেলের অফিসে টাঙানো থাকতো। সে রাত্রে আমি মূর্ছা ভেঙে দেখলুম দেয়ালে ছবিটা নেই। সে রাত্রে হোটেলের লোহার সিন্দুকে কত টাকা ছিল? ঠিক জানি না, আন্দাজ 1.5 লাখ হবে। অতঃপর আর কি প্রশ্ন করব ভেবে পেলাম না। আমি উঠি উঠি করছি, হৈমবতী আমাকে প্রশ্ন করলেন, আমি এখানে আছি আপনার বন্ধু জানলেন কি করে? আমি তো কাউকে জানাইনি। উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। মহিলাটির বর্তমান মানসিক অবস্থায় ভূত প্রেতের অবতারণা না করাই ভালো। বললাম, তা জানি না, ব্যোমকেশ কিছু লেখেনি। আপনি উপস্থিত এখানেই আছেন তো? হৈমবতী বললেন, বোধহয় আছি। আমার স্বামীর এক বন্ধু তার এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছেন। আসুন, নমস্কার। বাইরে এসে দেখলাম অন্ধকার হয়ে গেছে। রাস্তার ধারে গাছের তলায় বিড়ির মুখে আগুন জ্বলছে, তাই দেখে বিকাশের কাছে গেলাম। ভাগ্যক্রমে খানিক দূর যাবার পর একটা ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে যেতে যেতে বিকাশ বলল, কাজ হলো? এই কথা আমিও ভাবছিলাম। হৈমবতীর দেখা পেয়েছি বটে, তাকে প্রশ্নও করেছি, কিন্তু কাজ হলো কি? মানিক মেহতা এখন কোথায় তার কিছুমাত্র ইঙ্গিত পাওয়া গেল কি? বললাম, কতকটা হলো। বিকাশ খানিক চুপ করে থেকে বলল, আপনি যখন ব্যোমকেশবাবুকে চিঠি লিখবেন তখন জানাবেন শোবার ঘরে 2টো খাট আছে। অবাক হয়ে বললাম, তুমি জানলে কি করে? বিকাশ বলল, আপনি যখন মহিলাটির সঙ্গে কথা বলছিলেন আমি তখন বাড়ির সব জানলা দিয়ে উঁকি মেরে দেখেছি। তাই নাকি? আর কি দেখলে? যা কিছু দেখলাম শোবার ঘরেই দেখলাম, অন্য ঘরে কিছু নেই। কি দেখলে? একটা মাঝারি গোছের লোহার সিন্দুক আছে। আমি যখন কাচের ভিতর দিয়ে উঁকি মারলাম তখন চাকরটা সিন্দুকের হাতল ধরে ঘোরাবার চেষ্টা করছিল। চাকরটা? ঠিক দেখেছ? আগে হ্যাঁ, সে যখন সদর দরজা খুলেছিল তখন আমি তাকে দেখেছিলাম। সে ছাড়া বাড়িতে অন্য পুরুষ নেই। তারপর লেকের কাছাকাছি এসে ট্যাক্সি ছেড়ে দিলাম। বিকাশ নিজের রাস্তা ধরল, আমি বাসায় ফিরে এলাম। রাত্রে বসে চিঠি লিখছি, কাল সকালের ডাকে দেব। ইতি তোমার অজিত। ব্যোমকেশের নামে সহ্যাদ্রি হোটেলের ঠিকানায় চিঠি লিখিয়া ডাকে দিয়াছিলাম 9 তারিখের সকালে। 12 তারিখের বিকালবেলা অনুমান 3টার সময় ব্যোমকেশ আসিয়া উপস্থিত। সবিস্ময় বলিলাম, এ কি, আমার চিঠি পেয়েছিলে? চিঠি পেয়েই তো এলাম, প্লেনে এসেছি, তুমি চটপট তৈরি হয়ে নাও, এখনই বেরোতে হবে বলিয়া ব্যোমকেশ ভিতর দিকে চলিয়া গেল। 8 ঘণ্টার মধ্যে বাড়ি হইতে বাহির হইলাম। রাস্তায় বাড়ির সামনে পুলিশের ভ্যান দাঁড়াইয়া আছে, তাহাতে একজন ইন্সপেক্টর ও কয়েকজন কনস্টেবল। আমরাও ভ্যানে উঠিয়া বসিলাম। কয়েকদিন আগে যে সময় হৈমবতীর নির্জন গৃহের সম্মুখে উপস্থিত হইয়াছিলাম,
প্রায় সেই সময় আবার গিয়া পৌঁছিলাম। আজ কিন্তু ভৃত্য মহেশ দরজা খুলিয়া দিতে আসিল না, দরজা খোলাই ছিল। আমরা সদল বলে প্রবেশ করিলাম। বাড়িতে কেহ নাই, হৈমবতী নাই, মহেশ নাই, কেবল আসবাবগুলি পড়িয়া আছে। বাহিরের ঘরে চেয়ার টেবিল, শয়নকক্ষে দুটি খাট ও লোহার সিন্দুক, রান্নাঘরে হাঁড়ি কলসি। লোহার সিন্দুকের কপাট খোলা, তাহার অভ্যন্তর শূন্য। ব্যোমকেশ করুণ হাসিয়া ইন্সপেক্টরের পানে চাহিল। চিড়িয়া উড়েছে। সে রাত্রে নৈশভোজন সম্পন্ন করিয়া ব্যোমকেশ ও আমি তক্তপোষের উপর গায়ে আলোয়ান জড়াইয়া বসিয়াছিলাম। বলিলাম, মহাবালেশ্বরের শীত তুমি খানিকটা সঙ্গে এনেছ দেখছি। আশা করি বিজয় বিশ্বাসের প্রেত্রীকেও সঙ্গে আনোনি? ব্যোমকেশ আমার পানে একটি সকৌতুক দৃষ্টি হানিয়া বলিল, প্রেত সম্বন্ধে তোমার ভুল ধারণা এখনো যায়নি। কিন্তু তোমার ভূতের এত চেষ্টা সত্ত্বেও কার্যসিদ্ধি তো হলো না। কে বলে কার্যসিদ্ধি হয়নি? ভূত চেয়েছিল মস্ত একটা ধোঁকার টাটি ভেঙে দিতে, তা সে দিয়েছে। তার মানে? মানে কি এখনো কিছুই বোঝনি? কেন বুঝবো না? প্রথমে অবশ্য আমি হৈমবতীর চরিত্র ভুল বুঝেছিলাম, কিন্তু এখন বুঝেছি হৈমবতী আর মানিক মেহতা মিলে বিজয় বিশ্বাসকে খুন করেছিল। হৈমবতী একটি সাংঘাতিক মেয়ে মানুষ। হৈমবতীর চরিত্র ঠিকই বুঝেছ, কিন্তু ভূতকে এখনো চেনোনি। ভূতের রহস্য আরও সাংঘাতিক। বলিলাম, আমি কিছুই বুঝিনি, তুমি সব খোলসা করে বলো। ব্যোমকেশ বলিল, আগে তোমাকে দু একটা প্রশ্ন করি। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্যে খাদের ধারে নিয়ে গেল কেন? বিজয় বিশ্বাসই বা গেল কেন? চিন্তা করিয়া বলিলাম, জানি না তো। দ্বিতীয় প্রশ্ন, বিজয় বিশ্বাসের নামে ব্যাংকে 1002 টাকা ছিল। হোটেল বিক্রি হবার আগেই সে টাকা বার করে নিয়েছিল কেন? জানি না। তৃতীয় প্রশ্ন, তুমি যখন হৈমবতীর সঙ্গে দেখা করতে গিয়েছিলে তখন শীতের সন্ধে হয়। চাকর যখন বলল হৈমবতী স্নান করছেন, তখন তোমার খটকা লাগলো না? না, মানে খেয়াল করিনি। চতুর্থ প্রশ্ন, চাকরটাকে সন্দেহ হয়নি? না, চাকরটাকে সন্দেহ করার কোনো কারণ হয়নি। সে পূর্ববঙ্গের লোক, মাত্র কয়েকদিন হৈমবতীর চাকরিতে ঢুকেছিল। অবশ্য এ কথা যদি সত্যিই হয় যে সে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করছিল। অজিত, তোমার সরলতা সত্যিই মর্মস্পর্শী। চাকরটা সিন্দুক খোলবার উদ্যোগ করেছিল বটে, কিন্তু চুরি করবার জন্যে নয়। মহাবালেশ্বরে 2জন লোক খুন করবার ষড়যন্ত্র করেছিল, তার মধ্যে একজন হচ্ছে হৈমবতী। অন্য লোকটি কে? মানিক মেহতা ছাড়া আর কে হতে পারে? ব্যোমকেশ কুটিল হাসিয়া বলিল, ওইখানে ধাপ্পা, প্রচণ্ড ধাপ্পা। হৈমবতী ষড়যন্ত্র করেছিল তার স্বামীর সঙ্গে, মানিক মেহতার সঙ্গে নয়। হৈমবতীর আর যে দোষী থাক, সে পতিব্রতা নারী, তাতে সন্দেহ নেই। হতবুদ্ধি হইয়া বলিলাম, কি বলছো তুমি? ব্যোমকেশ বলিল, যা বলছি মন দিয়ে শোনো। হোমজি যখন আমাকে গল্পটা বললেন তখন আমার মনে বিশেষ দাগ কাটেনি, তবু একটা খটকা লেগেছিল। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্যে খাদের ধারে নিয়ে গেল কেন? বিজয় শীতকাতুরে লোক ছিল, সেই বা গেল কেন? তারপর ভূতের উৎপাত শুরু হলো। দায়ে পড়ে অনুসন্ধান শুরু করলাম। খটকা ক্রমে সন্দেহে পরিণত হতে লাগলো। তারপর ওয়ার্ড্রোবের মধ্যে পেলাম এক টুকরো বাদামি কাগজে একটা ঠিকানা, বাংলা অক্ষরে লেখা কলকাতার উপকণ্ঠের একটা ঠিকানা। আমার মনের অন্ধকার একটু একটু করে দূর হতে লাগলো। তোমাকে লম্বা চিঠি লিখলাম। তারপর তোমার উত্তর যখন পেলাম তখন আর কোনো সংশয় রইল না। আপটে সাহেবকে সব কথা বললাম। তিনি তখনও ঠ্যাং নিয়ে পড়ে আছেন, কিন্তু তখনই কলকাতার পুলিশকে টেলিগ্রাম করলেন এবং আমার প্লেনে আসার ব্যবস্থা করে দিলেন। হৈমবতী আর বিজয় বিশ্বাসকে ধরা গেল না বটে, কিন্তু প্রেতের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। আসল অপরাধী কারা তা জানা গেছে। বলা বাহুল্য, যে প্রেতটা নাছোড়বান্দা হয়ে আমাকে ধরেছিল
সে মানিক মেহতা। সত্যি কি হয়েছিল তা জানে কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। আমি মোটামুটি যা আন্দাজ করেছি তাই তোমাদের বলছি। মানিক মেহতা ছিল নাম কাটা বদমাস, আর বিজয় বিশ্বাস ছিল ভিজে বেড়াল। একদা কি করিয়া মিলন হলো দোহে, দুজনে মিলে হোটেল খুলল। মেহতার টাকা, বিশ্বাসদের মেহনত। স্ত্রী পুরুষে হোটেল চালাচ্ছে, হোটেল বেশ জাঁকিয়ে উঠল। প্রতি বছর 30-40 হাজার টাকা লাভ হয়। মেহতা মাঝে মাঝে এসে নিজের ভাগের টাকা নিয়ে যায়। বিজয় বিশ্বাস নিজের ভাগের টাকা মহাবালেশ্বরের ব্যাংকে বেশি রাখে না, বোধ হয় স্ত্রীর নামে অন্য কোথাও রাখে। হয়তো কলকাতারই কোনো ব্যাংকে হৈমবতীর নামে 50-60 হাজার টাকা জমা আছে। ওরা দুজনে ছাড়া আর কেউ তার সন্ধান জানে না। এইভাবে বেশ চলছিল। গত বছর মানিক মেহতা বিপদে পড়ে গেল। তার বেআইনি সোনার চালান ধরা পড়ে গেল। তাকে পুলিশ জড়াতে পারল না বটে, কিন্তু অত সোনা মারা যাওয়ায় সে একেবারে সর্বশান্ত হয়েছিল। তখন তার একমাত্র মূলধন হোটেল। মানিক মেহতা ঠিক করলো সে হোটেল বিক্রি করবে, তার নগদ টাকা চাই। এখন প্রশ্ন হচ্ছে, হোটেল বিক্রির টাকা কে পাবে? একলা মেহতা পাবে, না বিজয় বিশ্বাসেরও বকরা আছে? ওদের পার্টনারশিপের দলিল আমি দেখিনি। অনুমান করা যেতে পারে যে মানিক মেহতা যখন হোটেল কেনার টাকা দিয়েছিল তখন হোটেল বিক্রির টাকাটাও পুরোপুরি তারই প্রাপ্য। আমার বিশ্বাস মেহতা সব টাকাই দাবি করেছিল। হৈমবতী আর বিজয় বিশ্বাস ঠিক করলো সব টাকা ওরাই নেবে। দুজনে মিলে পরামর্শ করলো। মানিক মেহতা পুলিশের নজর লাগা দাগি লোক, তার ঘাড়ে অপরাধের ভার চাপিয়ে দেওয়া সহজ। স্বামী স্ত্রী মিলে নিপুণভাবে প্ল্যান গড়ে তুলল। কলকাতার উপকণ্ঠে তখন কিভাবে ওরা বাসা ঠিক করেছিল আমি জানি না। হয়তো কলকাতার কোনো পরিচিত লোকের মারফত বাসা ঠিক করেছিল। হৈমবতী বাসার ঠিকানা কাগজে লিখে ওয়ার্ড্রবের মধ্যে গুজে রেখেছিল, পাছে ঠিকানা ভুলে যায়। পরে অবশ্য ঠিকানা তাদের মুখস্থ হয়ে গিয়েছিল। যাবার সময়ে হৈমবতীর কাঠের ওয়ার্ড্রবে বাদামি কাগজের টুকরোটা বোধহয় চোখে পড়েনি। ওই একটি মারাত্মক ভুল হৈমবতী করেছিল। যা হোক, নির্দিষ্ট রাত্রে মানিক মেহতা চুপি চুপি এসে হাজির। হোটেলে একটিও অতিথি নেই। চাকরানিটাকে হৈমবতী নিশ্চয়ই ঘুমের ওষুধ খাইয়েছিল। হোটেলে ছিল কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। মানিক মেহতাকে ওরা হোটেলের অফিস ঘরেই খুন করেছিল। এমনভাবে খুন করেছিল যাতে রক্তপাত না হয়। তারপর ছদ্মবেশ ধারণের পালা। বিজয় বিশ্বাস মানিক মেহতার গা থেকে জামা কাপড় খুলে নিজে পরল। নিজের জামা কাপড় গলাবন্ধ মানিক মেহতাকে পরিয়ে দিল। তারপর দুজনে লাশ নিয়ে গিয়ে খাদের মধ্যে ফেলে দিল। কিছুদিন থেকে এক ব্যাঘ্র দম্পতি এসে খাদে বাসা নিয়েছিল, সুতরাং লাশের যে কিছুই থাকবে না তা বিশ্বাস দম্পতি জানত। ব্যাঘ্র দম্পতির কথা বিবেচনা করেই তারা প্ল্যান করেছিল। আসল কাজ শেষ হলে বিজয় বিশ্বাস সমস্ত টাকা কড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নিশুতি শীতের রাত্রি, কেউ তাকে দেখল না। হৈমবতী ঘাঁটি আগলে রইল। বুকের পাটা আছে ওই মেয়ে মানুষটির। তারপর যা যা ঘটেছিল সবই প্রকাশ্য ব্যাপার। একমাত্র সাক্ষী হৈমবতী। সে যা বলল পুলিশ তাই বিশ্বাস করল। বিশ্বাস না করার কোনো কারণ ছিল না। মানিক মেহতার চরিত্র পুলিশ জানত। কয়েকদিন পরে শয্যাদ্রি হোটেল হোমজির হাতে তুলে দিয়ে শোক সন্তপ্তা বিধবা হৈমবতী মহাবালেশ্বর থেকে চলে গেল। ইতিমধ্যে বিজয় বিশ্বাস কলকাতার বাসায় এসে আড্ডা গেড়েছিল। হৈমবতীও এসে জুটল। কিন্তু তারা ভারী হুঁশিয়ার লোক, একেবারে নিশ্চিন্ত হয়নি, সাবধানে ছিল। তাই মহাবালেশ্বরের চিঠি পেয়ে অজিত যখন দেখা করতে গেল তখন হৈমবতী চমকে উঠল বটে, কিন্তু ঘাবড়ালো না। হৈমবতীর তখন বোধহয় বিধবার স্বাদ ছিল না। সে বিধবা সাজতে গেল। চাকর অজিতকে বাইরের ঘরে বসালো। অজিত যদি এত সরল না হতো তাহলে ওর খটকা লাগতো। শীতের সন্ধেবেলা মেয়েরা গা ধুতে পারে, চুল ভিজিয়ে স্নান করে না। যা হোক, হৈমবতী যখন এলো তখন তার সদ্য স্নাত চেহারা দেখে অজিত মুগ্ধ হয়ে গেল। সে হৈমবতীকে আমার নাম বলল। হৈমবতীর ব্যাপার বুঝতে তিলার্ধ দেরি হলো না। বিকাশ ওদিকে জানলা দিয়ে শোবার ঘরে দুটো খাট আর লোহার সিন্দুক দেখে নিয়েছিল।
অজিতের চিঠিতে ওটাই ছিল সবচেয়ে জরুরি কথা। চিঠি পড়ে কিছুই আর জানতে বাকি রইল না, কিন্তু ওদের ধরা গেল না। সে রাত্রে অজিত পিছন ফিরবার সঙ্গে সঙ্গেই বোধহয় হৈমবতী আর বিজয় বিশ্বাস লোহার সিন্দুক থেকে টাকা কড়ি নিয়ে অদৃশ্য হয়েছিল। এখন তারা কোথায়, কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কে বলতে পারে। হয়তো তারা কোনো দিনই ধরা পড়বে না। আমি বলিলাম, সব সমস্যার তো সমাধান হলো, কিন্তু একটা কথা বুঝলুম না, বিজয় বিশ্বাস ও বাড়িতে থাকতো না কেন? কোথায় থাকতো? চাকরটা ওদের সম্বন্ধে কি কিছুই সন্দেহ করেনি? ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, হা ভগবান, তাও বোঝনি? চাকরটাই বিজয় বিশ্বাস। শেষ হলো গল্প শৈল রহস্য।